সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক গণিত বিভাগ, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ। আজ তোমাদের সাথে আমি ক্যালকুলাস 1-এর অধ্যায় 5-এর কিছু টপিকস নিয়ে কথা বলবো। তাহলে কি কি টপিকস নিয়ে কথা বলবো, চলো আমরা একটু দেখে আসি। অর্থাৎ অধ্যায় 5 রুলস অ্যান্ড মিন ভ্যালু থিওরাম নিয়ে আমরা এখন আলোচনায় আসব। রুলস অ্যান্ড মিন ভ্যালু থিওরাম আলোচনার জন্য যে বিষয়গুলো অধিক মাত্রায় প্রয়োজন সেগুলো হচ্ছে ফাংশন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতীতে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়ে এসেছো, জেনে এসেছো, কাজেই তোমাদের কাছে রুলস অ্যান্ড মিন ভ্যালু থিওরাম অনেক সহজ লাগবে। তবে পরীক্ষার হলে রুলস অ্যান্ড মিন ভ্যালু থিওরাম থেকে দুটি প্রশ্ন দুই জায়গায় আসে। প্রথম প্রশ্ন হিসাবে শুধু রুলস থিওরামের স্টেটমেন্টই আসে, যেটি 1 নম্বরের জন্য প্রযোজ্য। আবার 7 নম্বরের জন্য প্রযোজ্য পুরো থিওরাম স্টেটমেন্ট সহ প্রুফ সহ আসে। তো আমরা এই মুহূর্তে স্টেটমেন্ট এবং প্রুফ দুটোই আলোচনা করব। আসো তাহলে স্টেটমেন্ট নিয়ে কথা বলি। Statement: if f of x is continuous in closed interval ab, অর্থাৎ f of x একটি ফাংশন, যে ফাংশনটি কিনা বদ্ধ ব্যবধি ab এর ভিতরে অবিচ্ছিন্ন। অর্থাৎ অবিচ্ছিন্ন ফাংশন সম্পর্কে তাহলে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমরা একটু অবিচ্ছিন্ন ফাংশনটা কেমন তা জেনে আসি। প্রথমে আমরা x অক্ষ অঙ্কন করলাম, এরপর y অক্ষ অঙ্কন করলাম। x অক্ষের উপরে a এবং b দুটি বিন্দু নিলাম। a বিন্দুতে f of a ফাংশনাল ভ্যালু হিসাবে এবং b বিন্দুতে f of b ফাংশনাল ভ্যালু হিসাবে নির্ধারণ করে স্থাপন করলাম। f of a থেকে f of b পর্যন্ত একটি কার্ভ অঙ্কন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো, f of a থেকে f of b পর্যন্ত যে কার্ভটি এসেছে তার ভিতরে কোনো ছেদ নেই, কাটা নেই, কর্তন নেই। তার মানে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। আমি যদি আরও একটি কার্ভ f of a থেকে f of b পর্যন্ত অঙ্কন করি, তাহলেও সেটাতেও দেখা যায় যে কোনো ছেদ নেই, কর্তন নেই। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কোনো একটি ফাংশন তার আদি অবস্থান থেকে শেষ গন্তব্য পর্যন্ত যদি কোনো ছেদ না থাকে, কর্তন না থাকে, একটানা চলে যায়, তাহলে ফাংশনটি হয় কন্টিনিউয়াস। এরপর 2 নম্বর আমাদেরকে দেখাতে হবে যে f of x ফাংশনটি ডিফারেন্সিয়েবল ইন দ্য ওপেন ইন্টারভ্যাল ab, অর্থাৎ f of x ফাংশনটা খোলা ব্যবধি ab এর মাঝে অন্তরীকরণ যোগ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অন্তরীকরণ যোগ্য ফাংশন এর আগে তোমরা পড়ে এসেছো যে কোনো ফাংশন তখনই অন্তরীকরণ যোগ্য হবে যখন ফাংশনটার লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে। এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে যায় যে f of a ইকুয়াল টু f of b হবে, অর্থাৎ ফাংশনাল ভ্যালু f of a এবং ফাংশনাল ভ্যালু f of b এই দুটো সমান হবে। তা আমরা চিত্র থেকে একটু দেখে আসি। দেখো চিত্র, এর জন্য আমরা f of a পেয়েছি, b এর জন্য আমরা f of b পেয়েছি। এখানে চিত্রে দেখা যাচ্ছে যে এই যে দৈর্ঘ্য এবং এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যদ্বয় সমান। এরকম f of a ইকুয়াল টু f of b হবে। এই যে তিনটি গুণাবলী, এই যে তিনটি বৈশিষ্ট্য, এই তিনটি বৈশিষ্ট্য যে ফাংশনের ভিতরে থাকবে, সেই ফাংশনের ক্ষেত্রে ওই ব্যবধি ab এর ভিতরে c একটি বিন্দু থাকবে, যার জন্য f ড্যাশ c ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কোনো একটি ফাংশন যদি কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল অ্যান্ড f of a ইকুয়াল টু f of b এই তিনটি বৈশিষ্ট্যের অধিকারী হয়, তাহলে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট c বিলংস টু ab সাজ দ্যাট f ড্যাশ c হবে। শিক্ষার্থী বন্ধুরা, f ড্যাশ c সম্পর্কে তোমরা জেনেছ। f ড্যাশ c মানেই হলো f of c কে একবার অন্তরীকরণ,
অর্থাৎ একবার অন্তরজ, অর্থাৎ কোনো একটি ফাংশনকে একবার অন্তরীকরণ করলে আমরা এফ ড্যাশ এক্স শিখেছি। এফ ড্যাশ এক্স মানেই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানেই হচ্ছে টেনজেন্ট অর্থাৎ টেন থিটা। আমরা যদি চিত্রের দিকে একটু তাকাই তাহলে দেখি যে এই যে কার্ভটা আছে, এই যে কার্ভের শীর্ষবিন্দু এবং এরকম এই যে শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুগুলোতে যদি এক্স অক্ষের সমান্তরাল করে একটি টেনজেন্ট অঙ্কন করি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল করে একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে এক্স অক্ষের সাথে এই স্পর্শকের কোণ হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ টেন 0 ডিগ্রি, অর্থাৎ টেন 0 মানে 0, তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। সেই শর্ত থেকেই আমরা এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 পাই। এর অর্থ হচ্ছে স্টেটমেন্টের ক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্যর জন্য অবশ্যই আমাদের আসবে এফ ড্যাশ সি ইকুয়াল 0। এরপর আমরা প্রমাণের দিকে যাব। প্রুফ এরপর একটি চিত্র অঙ্কন করব আমরা। চিত্রটা ঠিক আগের চিত্রের মতোই প্রায়। প্রথমে আমরা এক্স অক্ষ অঙ্কন করব, এরপর ওয়াই অক্ষ অঙ্কন করলাম। এক্স অক্ষের উপরে তিনটি বিন্দু নিলাম, এ সি বি। এ এবং বি বিন্দুতে একটি কার্ভ অর্থাৎ বক্ররেখা সুন্দরভাবে অঙ্কন করলাম এবং সি বিন্দুতে আরেকটি রেখা যেটি কার্ভের শীর্ষবিন্দু পর্যন্ত যায় এরকম একটি রেখা অঙ্কন করলাম। এখন সি বিন্দুতে আমরা যদি ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স এর ক্ষেত্রে চিন্তা করি, এফ অফ সি ইকুয়াল টু যে দৈর্ঘ্যটা পাচ্ছি সেটি পাচ্ছি এম। আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল। এরপর আমরা প্রমাণের দিকে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফ অফ এক্স যে ফাংশনটা, এই ফাংশনের ক্ষেত্রে রোলস থিওরামের প্রমাণের জন্য দুইটি ধাপের প্রয়োজন। একটি ধাপ যখন এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে এবং অপর আরেকটি ধাপ যখন এফ অফ এক্স ইকুয়াল 0 হবে না, অর্থাৎ এফ অফ এক্স নট ইকুয়াল 0। তার মানে দুইটি ধাপে আমাদের সম্পন্ন হবে এফ অফ এক্স 0 এবং এফ অফ এক্স 0 না। এর পিছনে কারণ হলো যেহেতু এফ অফ এক্স একটি ফাংশন, কাজেই তার মান আছে, তার মান 0 হতে পারে, 0 নাও হতে পারে। এই জন্য আমরা একবার 0 ক্ষেত্রে প্রমাণ করব, আবার 0 না এর ক্ষেত্রে প্রমাণ করব। কেস 1-এ তাহলে একটু তাকায় দেখো যে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু 0 ইন ক্লোজড ইন্টারভেল এবি, যখন এফ অফ এক্স ইকুয়াল টু 0 নিলাম এই ক্লোজড ইন্টারভেল এবি এর ভিতরে, তখন আমরা দেখলাম এফ অফ এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এফ ড্যাশ এক্স হয় এবং ইকুয়াল 0কে অন্তরীকরণ করলে 0, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স ইন এবি, অর্থাৎ এক্স এর মান এবি এর ভিতরে রেখে এফ ড্যাশ এক্স ইকুয়াল 0। কেস 1 ওকে। এরপর কেস 2-তে আমরা যাব। কেস 2-তে আমাদের শর্তই হচ্ছে এফ অফ এক্স নট ইকুয়াল 0 ইন এবি, অর্থাৎ এফ অফ এক্স 0 না। এর ক্ষেত্রে আমরা একটু দেখি যে যেহেতু এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভেল এবি, so f of x has maximum and minimum values in closed interval ab, অর্থাৎ যেহেতু f of x কন্টিনিউয়াস, so f of x এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে। আমরা ধরে নিচ্ছি let the maximum and minimum values of f of x are capital M and small m respectively. Since f of x not equal 0, so at least one of the values capital M or small m is not 0, অর্থাৎ f of x যেহেতু 0 না, কাজে আমাদের যে দুটি মান রয়েছে ম্যাক্সিমাম or মিনিমাম, এই দুটি মানের যে কোনো একটি মান 0 না। সাপোজ ফর এক্সাম্পল ক্যাপিটাল M not equal to 0 and small m equal 0, তখন আমরা পাই f of c equal to capital M. ফর দিস কেস আমরা যে কন্ডিশনটা পাই সেটি হচ্ছে f of c plus h less than f of c। এটা বোঝার জন্য আমরা ওই যে চিত্রটা অঙ্কন করেছি প্রথমে, ওই চিত্রটা আমি আবার এখানে এনেছি, একটু চিত্রটা দেখাবো।
চিত্রটার দিকে একটু তাকিয়ে দেখো যে আমরা এফ অফ সি প্লাস এইচ লেস দেন এফ অফ সি লিখেছি। এখানে সি এর জন্য আমরা অতীতে পেয়েছি যেটা হলো এই যে ফাংশনাল ভ্যালু এম, তার মানে এফ অফ সি এর জন্য পাইছি এম। এখন সি এর সাথে যদি সামথিং যোগ করি বিন্দুটা যাবে ডানে, এই দিকে আসবে, এই যে এখানে। তাহলে এখানে যদি আমি বিন্দু নিয়ে আসি সি এর সাথে সামথিং যোগ করি, তাহলে এম এর মান কিন্তু পাচ্ছি এই যে দিক এরকম লম্বা। তার মানে কি আগের যে এমটা ছিল তার সে এম এর মান কমে গেছে। এরকম যদি সি এর সাথে সামথিং বিয়োগও করি, অর্থাৎ সি থেকে কিছু বিয়োগ করলেও দেখো বিন্দুটা আসে কোথায়, এদিকে। এর জন্য এম এর মান পাই কি, এই যে এম এর মান, তার মানে আগের সে এম এর মানও কমে গেছে। এর অর্থ হলো দেখা যাচ্ছে যে সি এর সাথে যদি সামথিং যোগ করি তাহলে এফ অফ সি এর মান কমে যায়। তার মানে কি এফ অফ সি বড় হয়, এফ অফ সি প্লাস এইচ ছোট হয়। আর এই জিনিসটাকে বোঝানোর জন্য চিহ্নের সাহায্যে এফ অফ সি প্লাস এইচ লেস দেন এফ অফ সি লিখেছি। এখন এটাকে যদি আমি এফ অফ সিটাকে বামে নিয়ে আসি তাহলে মাইনাস এফ অফ সি ডানে হয়ে যায় কি জিরো। এখন এই কন্ডিশন থেকে আমরা একটু দেখব যে এখানে যেহেতু দুইটা কন্ডিশন আমরা দেখলাম যে সি এর মান এর সাথে কিছু যোগ করা যায়, সি এর মানের সাথে কিছু বিয়োগ করা যায়। তাহলে আমরা যোগের ক্ষেত্রে আগে একটু দেখব, এরপরে বিয়োগের ক্ষেত্রে দেখব। ইফ এইচ গ্রেটার দেন জিরো, অর্থাৎ এইচ এর মান যদি জিরোর চেয়ে বড় হয়, দেন এই জায়গায় একটু দেখি যে এই যে অংশটুকু আছে এই অংশটুকু এখানে লিখেছি, এই যে এইটুকু লিখেছি, এর সাথে আমরা ভাগ দিয়েছি এইচ এর মান দিয়ে, যে এইচ এর মান। এতে করে দেখা গেল যে উপরের অংশটুকু যেহেতু এই অংশটুকু ছোট, এফ অফ সি বড়, তাহলে উপরের অংশটুকুর ফলাফল দাঁড়ালো নেগেটিভ। আর নিচের অংশটুকু কি পজিটিভ, যেহেতু পজিটিভ নিয়েছি পজিটিভ, তাহলে সামগ্রিক এই অংশটুকুর ফল দাঁড়ালো নেগেটিভ। এই জন্য আমরা লেস দেন জিরো লিখেছি, তার মানে জিরোর চেয়ে ছোট। এখন আমরা এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এইচ টার্নস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এই জিনিসটুকু শিখেছি অন্তরজের ডেফিনেশনে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই যে অংশটুকু আমি সাইটে নোট আকারে দিয়ে দিয়েছি, এই অংশটুকু থেকে আমরা শিখেছি যে এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ ইকুয়াল, এখানে জাস্ট পরিবর্তন করেছি, এখানে আছে এইচ টার্নস টু জিরো, আমরা লিখেছি এইচ টার্নস টু জিরো পজিটিভ, কারণ এই যে এখানে তো আমরা এইচ এর মান জিরোর চেয়ে বড় নিয়েছি, সেই চিহ্নটাই এখানে দিয়েছি জিরোর চেয়ে বড়। তার মানে লিমিট এইচ টার্নস টু জিরো, এই যে অংশটুকু আগের যেটুকু ছিল এইটুকুই লিখেছি, তাহলে লেস দেন অর ইকুয়াল টু জিরো। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে যে আগে ছিল এখানে লেস দেন, এখানে লিখেছি লেস অর ইকুয়াল। এখানে যখন লিখলাম তখন বলেছিলাম যে এইচ এর মান জিরোর চেয়ে বড়, সেটা জিরোর চেয়ে বড় অনেক বড় হতে পারে, অনেক বড় নাও হতে পারে। বাট এখানে যে লিমিট আকারে লিখেছি যে এইচ এর মান জিরো পজিটিভ, অর্থাৎ জিরোর খুব সন্নিকটে, লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ মানে জিরোর খুব সন্নিকটের মান, তার মানে একটা পর্যায়ে জিরোর কাছাকাছি বা জিরোতে এসে যায়। এই জন্য এখানে আমরা অর ইকুয়ালটা সংযোজন করেছি। এখন এফ ড্যাশ সি ইকুয়াল আর লেস অর ইকুয়াল এ জিরো, এটা একত্র করে এই যে সমীকরণ এক আকারে লিখেছি, এটাকে 1 নং সমীকরণে দিয়েছি। নেক্সট, আগের জিনিসটাই আগে আমরা দেখাইলাম যে এইচ গ্রেটার দেন জিরো, এখন আমরা এইচ লেস দেন জিরো দিয়ে যে সম্পর্কটা আসে তা একটু দেখতে যাচ্ছি। মানে এইচ লেস দেন জিরো, এখানে কিন্তু একটু আগে দেখাইলাম গ্রেটার দেন জিরো। হ্যাঁ, যখন এইচ লেস দেন জিরো হবে তখন একটু দেখো উপরের অংশটুকু আমরা আগেই দেখেছিলাম এই অংশটুকু হচ্ছে নেগেটিভ, আর এখন নিচের অংশটুকু নেগেটিভ, তাহলে উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, সর্বোপরি যে রেজাল্টটা এসেছে তা হলো পজিটিভ। তার মানে কি জিরোর চেয়ে বড়, এই জন্য গ্রেটার দেন শূন্য লিখেছি। এখন আগের মতোই এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ
অর্থাৎ লিমিট আকারে লিখেছি, সেই অন্তরজের ডেফিনেশন থেকেই আমরা এই জিনিসটা পেয়েছি। এরপর এই জিরোর জায়গায় একটু আগে এখানে পজিটিভ বা প্লাস চিহ্ন দিয়েছিলাম, এখন মাইনাস চিহ্ন দিয়েছি, কারণ এই জায়গায় কি জিরোর চেয়ে ছোট একটু, এই যে জিরোর চেয়ে ছোট মান নিয়েছি, এই জন্য এখানে জিরোর চেয়ে ছোট বলতে জিরো নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা বুঝাইছি। আর এইটুকু অংশ ঠিক আছে, তার মানে এই পুরো অংশটুকুই এখন লিখেছি গ্রেটার অর ইকুয়াল, কারণ লিমিট এইচ টেন্ডস টু জিরো নেগেটিভ মানে জিরোর খুব সন্নিকটের মান, অতি ক্ষুদ্র মান বোঝানো হয়েছে, এই কারণে আমরা গ্রেটার অর ইকুয়াল টু দিয়েছি। এখন এই যে এফ ড্যাশ সি গ্রেটার অর ইকুয়াল 0, এটাকে একত্রে আমরা লিখে সমীকরণ 2 প্রকাশ করেছি। তাহলে একটু আগে পেয়েছি 2 1, এখন পেয়েছি 2। এই 1 এবং 2 এর আলোকে আমরা যা পেলাম সেটা হচ্ছে এফ ড্যাশ সি ইকুয়াল 0। তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস, আমাদের যে স্বপ্ন টার্গেট, যে রোলস থিওরামের এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 আনতে হবে, তা কিন্তু এসে গেল। এখন প্রথমে নিয়ে আসলাম ইফ নট এম নট ইকুয়াল 0, এম ক্যাপিটাল এম ইকুয়াল 0, অর্থাৎ এম ক্যাপিটাল এম নট ইকুয়াল 0, স্মল এম ইকুয়াল 0 দিয়ে ওই সম্পর্কটা এনেছি। এখন যে সম্পর্কটা আমি আনবো সেটা হলো ক্যাপিটাল এম ইকুয়াল 0, স্মল এম নট ইকুয়াল টু 0, এবং এফ অফ সি ইকুয়াল এম। দেন উই ক্যান প্রুভ দ্যাট এটা, অর্থাৎ সিমিলারলি when m equal capital M equal 0, small m not equal 0 and f of c equal m, then we can prove that f dash c equal 0। তাহলে সর্বোপরি আমরা প্রমাণ করতে পারি, অর্থাৎ therefore রোলস থিওরাম আর ভেরিফাইড। তাহলে রোলস থিওরামের যে কন্ডিশন, যে শর্ত, এগুলো সুন্দরভাবে আমরা পরিপূর্ণ করে রোলস থিওরাম প্রমাণ করে ফেললাম। এখন রোলস থিওরামের আলোকে আমরা একটি অঙ্ক সমাধান করতে যাব। অঙ্কটার ডাক তোমরা একটু দেখে নাও, যে এটা এক্সাম্পল 4, ভেরিফাই রোলস থিওরাম ফর এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইন দ্য ইন্টারভেল -6, 1, অর্থাৎ খোলা ব্যবধি -6, 1 এর ভিতরে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এই ফাংশনটি রোলস থিওরাম ভেরিফাই করবে, এটা আমাদেরকে যাচাই করতে হবে। আর যাচাই করার জন্য যে করণীয় বিষয় তা আমরা এখন নিচে দেখব। প্রথমে গিভেন দ্যাট দ্য ফাংশন লিখে নিলাম। গিভেন দ্যাট ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। এখন যে ব্যবধির ভিতরে যে -6 এবং 1 এই দুইটি জিনিস আমরা বসিয়ে দিব পর্যায়ক্রমে ফাংশনের ভিতরে। তার মানে x এর পরিবর্তে -6 বসাইলাম, এই বসানোর ফলে যে জিনিস পাইলাম -6 এখানে বসাইলে 36 হয়, আর এখানে -6 x এর মান বসাইলে -6 and 5 গুণ করলে -30, -6 সর্বোপরি দেখা গেল যে 36 এন্ড এখানে যোগ করার পর হয় 36 ইকুয়াল কত 0। এরপর আমরা যদি 1 বসাই তাহলেও দেখতে পাচ্ছি 1 বসাইলে 1 স্কোয়ার 1, এখানে 1 বসাইলে 5, এখানে -6, তার মানে সমস্তটাই বিয়োগ করার পর যোগ করার পর দেখা গেল 0ই আসলো। তাহলে আমরা পেয়ে গেলাম এফ অফ -6 ইকুয়াল এফ অফ 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের রোলস থিওরাম প্রমাণের জন্য যে 3টি কন্ডিশন রয়েছে, 1 নম্বর কন্ডিশন হচ্ছে কন্টিনিউয়াস, 2 নম্বর কন্ডিশন ডিফারেন্সিয়েবিলিটি, 3 নম্বর কন্ডিশন হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এখানে 3 নম্বর কন্ডিশনটা আমরা প্রথমেই ফিল আপ করে দিলাম, তার মানে প্রথমে 3 আমরা প্রমাণ করলাম, এরপরে 2 নম্বর প্রমাণ করব, এরপরে 3 নম্বর প্রমাণ করব, 1 নম্বর প্রমাণ করব। তাহলে 2 নম্বর প্রমাণের জন্য আমরা কি কি করতে হয় একটু দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রমাণের ক্ষেত্রে একটু আগেই বললাম যে ফাংশনটি ডিফারেন্সিয়েবল প্রমাণ করতে হবে। আর ডিফারেন্সিয়েবল প্রমাণের জন্য
আমাদের প্রমাণ করতে হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা দেখাবো সমান। তাহলে নাও রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভের যে সূত্র, সেই সূত্র থেকেই আমরা নিয়ে এসেছি, কারণ এই জিনিসগুলো আগে আমরা শিখেছি, দেখেছি। তাহলে এখন এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচটা ফাংশনের ভিতরে বসিয়ে দেব। ফাংশন তো আমরা একবারে প্রথম লাইনে ফাংশনটা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। সেই ফাংশনের ভিতরে এই এক্স প্লাস এইচটা বসিয়ে দেব। বসিয়ে দিলে তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 5x প্লাস এইচ মাইনাস 6। এরপর এফ অফ এক্স এর মানটা এই অংশটুকুই আসছে, এটুকু বসিয়ে দিলাম। এখন এক্স প্লাস এইচ হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি আমরা ভেঙে দিই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভেঙে দিয়ে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস ই স্কোয়ার প্লাস 5 দিয়ে এই অংশটুকুকে গুণ করে দিলাম 5x প্লাস 5h মাইনাস 6, এই অংশটুকু যা আছে তাই। এখন যেটা হচ্ছে যে একই জাতীয় জিনিস বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে আমরা বাদ দিতে পারি, সেই হিসাবে এক্স স্কোয়ার এটি চলে যায়, এরপরে 5x চলে যায়। চলে যাওয়ার পর অবশিষ্ট যা থাকে তা হচ্ছে 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 5h বাই হচ্ছে এইচ। এই অংশটুকু থেকে আমরা দেখো উপরের অংশটুকু থেকে এইচ কমন যায়, এইচ কমন নিয়ে নিচের এইচ এর সাথে কেটে দিলে যা থাকে সেটা হচ্ছে 2x প্লাস এইচ প্লাস 5। এখন এইচ এর মান আমরা 0 বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখা যাচ্ছে যে আমরা যা পাচ্ছি সেটা হলো 2x প্লাস 5। তার মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভে আমরা যে অংশটুকু পাইলাম তা হচ্ছে 2x প্লাস 5। এরপর আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। ইনশাল্লাহ লেফট হ্যান্ড ডেরিভেটিভও এটাই আসবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, সূত্র এটাই। এই জিনিসটা এফ অফ এক্স প্লাস এইচ ওই ফাংশনের ভিতরেই বসিয়ে দিব। বসিয়ে দিলে যেটা পাইলাম এই যে এটা, এরপরে এফ অফ এক্স এর মানও এটা, এখানে সূত্র প্রয়োগ করব, এখানে গুণ করব। গুণ করার পর যে যে জিনিসগুলো বাদ যায় সেগুলো বাদ দিয়ে যা থাকে তা হচ্ছে এই অংশটুকু। এখান থেকে ওই একইভাবে এইচ কমন নিয়ে কেটে দিয়ে থাকলো এই অংশটুকু। এখন এইচ এর মান আমরা 0 বসিয়ে দেব। বসিয়ে দিলে পেয়ে গেলাম 2x প্লাস এইচ। তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল পেয়ে গেলাম 2x প্লাস এইচ। তাহলে দেখা গেল যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যা পাইলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাই পেয়েছি, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা লিখতে পারি। যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা প্রমাণ করে ফেলেছি, কাজেই ফাংশনটাকে আমরা বলতে পারি এই ফাংশনটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, বা এই ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি যে যোগ্যতা সেই যোগ্যতাটা রয়েছে, তার মানে অন্তরীকরণ যোগ্যতা রয়েছে। এখন আমরা শিখেছিলাম যে কোনো ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় সেই ক্ষেত্রে সেই ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাই আমরা আবার লিখেছি যে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, অর্থাৎ এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, সো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন -6,1, অর্থাৎ যেহেতু ডিফারেন্সিয়েবল সেহেতু কন্টিনিউয়াস। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তার মানে সর্বোপরি আমরা তিনটি কন্ডিশন এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, ফাংশনটি ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস, তিনটি শর্তে আমরা ফিল আপ করে ফেলেছি। কাজে আমরা লিখতে পারি যে সিন্স এফ অফ এক্স satisfies all the conditions of Rolle's theorem, therefore there exists at least one point c belongs to -6,1 আমরা লিখতে পারি। অর্থাৎ যেহেতু রোলস থিওরামের সকল শর্ত মেনেছে, কাজে যে কোনো একটি পয়েন্ট সি ওই ব্যবধির ভিতরে আছে, এটা আমরা লিখতে পারি। এখন ওইটা লিখেই আমরা ধরে নিচ্ছি যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এফ ড্যাশ সি ইকুয়াল 0 মানেই এফ ড্যাশ এক্স এর জন্য যে ফাংশনটা আসে আর কি, কারণ আমরা এফ অফ এক্স পেয়েছিলাম, আর সেই এফ অফ এক্স এর জায়গায় আমরা যদি অন্তরীকরণ করি একবার, সেই ক্ষেত্রে আমরা 2x প্লাস 5 পাই, আর এক্স এর জায়গায় আমরা সি বসিয়ে দিলাম। সি বসানোর ফলে 2c প্লাস 5 ইকুয়াল 0।
সুতরাং এই জায়গা থেকে পাচ্ছি আমরা c ইকুয়াল টু -5/2, যা আমরা দেখতে পাচ্ছি যে -6,1 এই ব্যবধির ভিতরেই রয়েছে, কারণ -5/2 হিসাব করলে দেখা যায় -2.5, আর -2.5 এই ব্যবধির মধ্যেই রয়েছে। তার মানে কি, আমরা যে জিনিসটি প্রমাণ করতে চেয়েছিলাম যে এমন একটা বিন্দু c থাকবে যেটা ওই ব্যবধির ভিতরে, আর যার জন্য f ড্যাশ c ইকুয়াল টু 0 হবে, তাও আমাদের হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারবো যে রোলস থিওরাম ইজ অ্যাপ্লিকেবল টু দ্য গিভেন ফাংশন ইন দ্য ইন্টারভেল -6,1। তাহলে আমরা পুরোটাই প্রমাণ করে ফেললাম, রোলস থিওরাম ভেরিফাই করে ফেললাম। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নিও। পরবর্তী ক্লাসে আমরা মিন ভ্যালু থিওরাম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।